বেঙ্গলি ল্যাব চ্যানেলে আজকের ছোট গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 7ই সেপ্টেম্বর 1934, মৃত্যু 23শে অক্টোবর 2012। ক্ষুধা মেটানোর সংকটই যে জীবনে সবচেয়ে বড় হয়ে ওঠে, তার কাছে যে তুচ্ছ হয়ে পড়ে অন্য সব কিছু, এমনকি অন্য কারো জীবনও, এটাই অত্যন্ত দক্ষ হাতে তুলে ধরেছেন তিনি। গ্রামীণ জীবনের নানাবিধ সংকট, কুসংস্কারের কথাও এসেছে গল্পটিতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় কালোত্তীর্ণ সংযোজন। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। ওরা আসে নিশুতি রাতে, প্রতি অমাবস্যায়। তখন ঘুটঘুটে অন্ধকার, চারদিক শুনশান অদৃশ্য। মনে হয় এখানে কেউ বেঁচে নেই, কোনো বাড়ি ঘর নেই। বাতাসে গাছের ডগাগুলো কাঁপে। বাঁশবনে একটা বাঁশের সঙ্গে আর একটা বাঁশের ঘষা লেগে শব্দ হয় কর 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 কর। লিচু গাছে ঝাঁক বেঁধে এসে বসে বাদুড়। দু একটা পেঁচা খ্যার খেরে গলায় ডাকে। পাঁচলা মোড়ার বড় অশ্বত্থ গাছটায় একটা তক্ষক ঠিক 7 বার তক্ষ করে। ওই তক্ষকটা নাকি 350 বছর ধরে বেঁচে আছে। সেই সময় ওরা আসে। ঝুমঝুম ঝুমঝুম শব্দের সঙ্গে লণ্ঠনের আলোয় কাঁপতে থাকে কয়েকটা ছায়া। তখন শোনা যায় খকর খক করে কোনো পুরনো রোগীর কাশির শব্দ। দু একটা শিশু তেড়ে কেঁদে ওঠে। তখন বোঝা যায় এই অন্ধকার ঢাকা নিস্তব্ধ ভূমিতে মানুষের জীবন বহমান। দু একটা জানলা খুলে যায়। দাওয়ায় এসে দাঁড়ায় কয়েকটি ছায়ামূর্তি। আলো ও ঝুমঝুম শব্দ কাছে এগিয়ে আসে। তারা পাঁচলা মোড়ের অশ্বত্থতলায় থামে। মোট 11 জন উঠতি বয়সের ছেলে। তাদের হাতে 2টি লণ্ঠন, 2 জনের হাতে 2টি বর্ষা, 4 জনের পায়ে ঘুঙুর বাঁধা। লণ্ঠন দুটো মাটিতে রেখে তারা প্রথমে শীত কাটাবার জন্য হাতে হাত ঘষে। শরীরের যেখানে সেখানে ধপাধপ করে চাপড়ে মশা মারে। তারপর তারা সকলে মিলে বিকট মোটা গলায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে, হে রে 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 রে, জাগরে গ্রামবাসীগণ, জাগরে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4 দিকে ফিরে ফিরে তারা 4 বার হুঙ্কার দেয় একরকম। তারপর অন্যরা গোল হয়ে ঘিরে দাঁড়ালে তার মধ্যিখানে এসে ঘুঙুর পরা 4 জন পা ঝুমঝুমোয়। সবাই তালে তালে হাততালি দেয়। হঠাৎ শুরু হয়ে যায় গান। ভূত কিনিতে এয়েছি ভাই, ভূত কিনিতে এয়েছি, ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি। বিপিন খুড়োর নতুন কলে, তুলসী পাতা গঙ্গা জলে, ভূতের কেঠো হাড়ের গুঁড়ো, মিশায়ে রস খেয়েছি। ভূত কিনিতে এয়েছি ভাই, ভূত কিনিতে এয়েছি। তাদের সেই তারস্বরে গান ও ঘুঙুরের শব্দে অশ্বত্থ গাছের কয়েকটি কাক হঠাৎ
ঘুম ভেঙে কা 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 করে ওঠে। 2-3টে শেয়াল ছুট্টে পালায়। কাছেই কোনো বাড়ির দাওয়ায় তামাক টানার মট মট শব্দ শোনা যায়। ওরা আবার গায়, ভূতের নাতি ভূতের পুতি, বুড়ো হাবড়া ছোড়াছুড়ি, যেমন তেমন ভূত পেলে ভাই হবে না আর ছাড়াছাড়ি। মামদ ভূত বা ব্রহ্মদৈত্যী, দেখাও যদি 3 সত্যি। 10টি করে টাকা পাবে, হাতে হাতে দোকানদারি। সেই টাকায় খাও মন্ডা মিঠাই, করে সবে কাড়াকাড়ি। ভূত চিনিতে ও ভাই ভূত চিনিতে, ভূত কিনিতে ও ভাই কিনিতে। ভূত চিনিতে এছি ভাই, ভূত কিনিতে এছি। ভূতের তেলে ওষুধ হবে, স্বপ্ন আদেশ পেয়েছি। 10 টাকা 10 টাকা 10 টাকা, এক এক ভূত 10 টাকা। হাতে হাতে গরমা গরম 10 টাকা। গান শেষ করার পরও নাচ থামতে চায় না, বিশেষত মেয়েটে নিতাইয়ের। সে নাচতে ভালোবাসে। সুরেন্দ্র তার দিকে একটি বিড়ি এগিয়ে দিয়ে বলে, নে খা। তখন নিতাই থামে। সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতো, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে একটা বর্শা। তার চোখে মুখে বেশ একটা তৃপ্ত ভাব। গানখানি সেই বেঁধেছে, কিন্তু নিজে গাইতে পারে না। অন্যরা যখন গায় তখন সে হাততালি দেয় চোখ বুজে। আরেকটি বর্শা বিনোদের হাতে। সে বর্শাটিতে পতাকা দণ্ডের মতন সামনে ঝুলিয়ে ধরে আছে। সেই বর্শার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটি জন্তু। জন্তুটা একবার ছটপট করতেই বিনোদ বলে, আরে শালা, এখনো তেজ যায়নি। বর্শাটা ঘুরিয়ে সে জন্তুটাকে একবার মাটিতে আছড়ায়। ঝনঝন করে শব্দ ওঠে। সকলে বিড়ি ধরিয়ে একটু বিশ্রাম নেয়। এর পরের গান হবে মালোপাড়ায় বটগাছের নিচে। সুরেন্দ্র রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে হাঁক মারে, ও পবন ঠাউদা, জেগে আছো নাকি? যে বাড়ির দাওয়া থেকে তামাক টানার মটমট শব্দ আসছে, সেখান থেকে উত্তর আসে, আছি রে, আয় আয়, এদিকে আয়। পবনের বয়স 4-20 না 5-20 তা সে নিজেই জানে না। শরীরটা বেঁকে গেছে, সব কখানা হাড় পরিষ্কার গোনা যায়। তার 5 ছেলের মধ্যে 3 জন মারা গেছে, 2টি নাতিও গত হয়েছে, কিন্তু পবনের আর যাওয়ার কোনো লক্ষণ নেই। সবাই এসে ওই দাওয়ায় বসে, লণ্ঠন দুটো নামিয়ে রাখে পাশে। যে যে নেচেছিল এই শীতের মধ্যেও তাদের গায়ে চকচক করে ঘাম। নিতাই জিজ্ঞেস করে, জলের কলসিটা কোথায় ঠাউদা? বাইরে আছে নাকি? পবনের ছোট ছেলে নিবারণও উঠে এসেছে চোখ মুছতে মুছতে। সে 1 ঘটি জল নিয়ে আসে। নিতাই আলগোছে টাকরা ভিজিয়ে প্রায় অর্ধেকটা জল শেষ করে দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটো দরজার পাশ থেকে কুতকুত করে চেয়ে দেখে। পবন একবার হুঁকোটা পাশে নামিয়ে রাখতেই বিনোদ সেটা তুলে টান মারে। তারপরই মুখ বিকৃতি করে বলে, এ রাম রাম, এটা কি ঠাউদা? এ কি তামাক? পবন ফোকলা দাঁতে ফ্যাক ফ্যাক করে হাসে। খুব মজা পেয়েছে সে। নিতাইয়ের পাশে বসা ঘনাই বলল, কেন, কি হয়েছে দেখি তো? ঘনাইও হুঁকোতে টান মারে, সঙ্গে সঙ্গে ও এক থু থু করে ওঠে। পবন হাসতে হাসতে বলে, তোরা পারবি না, একেলে ছেলে তো, আমার সহ্য হয়। এ তো তামাক নয়, এটা কি খাচ্ছ তুমি? তামাক পাবো কোথায়? তামাকের দাম কত জানিস?
আমার ছেলে আমারে তামাক কিনে দেবে? একটা পয়সা ঠেকায় না। তবে কলকেতে তুমি কি ভরেছ? অনেক কালের তামাক টানা অভ্যেস, না মলে যাবে না। তামাক পাই না, তাই শুকনো আম পাতা আর একটু গোবর দিয়ে মশলা তৈরি করেছি। আমার তো বেশ লাগে। থু, অভক্তি। তামাকের বদলে দুজনকে গোবর খাইয়ে খুব হাসতে থাকে পবন। নিবারণ তার বাপের উদ্দেশ্যে বলে, মরণকালে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে একেবারে। নিতাই আর ঘনাই কয়েকটা চোখা চোখা গালাগাল দেয়। নিবারণের ছেলে মেয়ে দুটি দরজার পাশ থেকে হি হি করে হাসে। পবন অন্যদের মন্তব্য অগ্রাহ্য করে, কিন্তু ছেলের উদ্দেশ্যে বলে, মরার খোঁটা দিচ্ছিস কেন রে? আয়ু যখন ফুরবে তখন মরব, তার আগে কথা কি? নিবারণ বলল, ফের যদি তোমাকে গোবর নিয়ে ঘাটাঘাটি করতে দেখি। সুরেন্দ্র মাঝখানে বাধা দিয়ে বলল, আহা থাক, এই নাও ঠাউদ্দা, একটা বিড়ি খাবে নাকি? পবন বিড়িটা খপ করে তুলে নিয়ে বলল, বেঁচে থাক বাবা, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। আর একটা বিড়ি দিবি? কাল সকালে খাবো। সুরেন্দ্র জিজ্ঞেস করল, ঠাউদ্দা, ভূতটুতের সন্ধান পেলে না একটাও? তুমি তো জানতে অনেক। পবন বলল, জানতাম তো, দেখেছিও কত, নিজের চোখে দেখেছি। বাড়ির কাছে এই পাঁচলা অশ্বত্থলায় পেতনি দাঁড়িয়ে থাকতে দেখেছি। একবার পড়েছিলাম মেছো ভূতের পাল্লায়। হিজলমারির বিল থেকে মাছ ধরে নিয়ে আসছি, অমনি সেই শালার ভূত আমার পিছু নিয়েছে। 2 কদম যাই আর সে বলে, মাছ দে না ও পবন, মাছ দে না। তারপর দেখি একটা না 3টে ভূত। শেষমেশ আমি মাছ ফেলে ফালে দে দৌড়। তা একটাও ভূত ধরে দিতে পারলে না? এখন তো আর দেখি না, তোদের দেখলি বোধহয় ভয় পাই। এই তো পরশুদিন সন্ধেবেলা আমি এই দাওয়ায় বসে বসে হুঁকো টানছি, দেখি কি গোয়াল ঘরের পাশ দিয়ে শাল বেনারসি শাড়ি পরা এক বউ পিদিম হাতে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে, স্পষ্ট দেখলাম। আমি ডাকলাম, ও মা, তুমি কে? কোথায় যাও? তা কোনো সাড়াও দেয় না। সে তুমি নিবারণকার বউকে দেখেছ? হ্যাঁ, আমার পোড়া কপাল। আর ছেলের বউ বেনারসি শাড়ি পাবে কোথায় রে ছোঁড়া? তার একখানাও জ্যান্ত শাড়ি আছে কিনা সন্দেহ। এ দেখলাম এক সুন্দর বউ মানুষ, গা ভর্তি গয়না। দৌড়ে গিয়ে জাপটে ধরলে না কেন? আমার কি পায়ে সে জোর আছে? নিবারণও তখন বাড়িতে ছিল না। আমি তারে 2 বার ডাকতে না ডাকতেই চোখের সামনে অদৃশ্যি হয়ে গেল। হ্যাঁ রে সুরেন, সত্যিই ভূত ধরলে তুই 10 টাকা দিবি? নিশ্চয়ই দেব, পকেটে টাকা নিয়ে ঘুরছি, নগদানগদে দাম পাবে। পবন তার ঘোলাটে চোখ মেলে নিজের ছেলের দিকে তাকায়, লোভী গলায় ঝামটা দিয়ে বলে, একটু বনবাজারে ঘুরলেও তো পারিস। নগদানগদি 10 টাকা এই বাজারে কে দেয়? 10 খানা তাগড়াই মান কচুরও 10 টাকা দাম ওঠে না। হাত খালি বসেই তো আছিস। নিবারণ বললে,
তুমি চুপ করো, ভূত আবার ধরা যায় নাকি? আমি কোনোদিন ভূত দেখলামই না এখন পর্যন্ত। পবন বিড় বিড় করে বলল, চোখ থাকলেই দেখা যায়। এ গ্রামে মোট 17 রকমের ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি। এক একটা 10 টাকা, কম কথা? বিনোদের বর্ষার সঙ্গে বাঁধা প্রাণীটা আবার লড়ে চড়ে উঠল। নিবারণ চমকে উঠে বলল, ওটা কি? বিনোদ বলল, ওটা একটা সাজা। ওলাই চণ্ডীতলার সামনে রাস্তার উপর দিয়ে দৌড়ে পালাচ্ছিল, বর্ষা দিয়ে গিথে ফেললাম। কড়া জানশালার, এখনো মরেনি। নিবারণের ছেলে মেয়ে দুটি এবার দরজার কাছে দৌড়ে দৌড়ে এলো সোজারুটাকে দেখতে। বড় বড় কাঁটাগুলো ফুলিয়ে মাটির ওপরে থুবু হয়ে বসে আছে সোজারুটা। মেয়েটার পরনে একটা ইজের, ছেলেটা একেবারে ন্যাংটা। নিবারণ ওদের তাড়া দেয়, যা ঘরে যা, যা। মেয়েটির বয়স 13। সে 2 হাত আড়াআড়ি করে রেখেছে বুকের ওপরে। এক পলক সোজারুটাকে দেখে নিয়ে সে ভেতরে চলে গেল। ছেলেটা নড়ল না। নিবারণ জিজ্ঞেস করল, কি করবি এটাকে নিয়ে? বিনোদ বলল, কেটে মাংস খাবো। জ্যান্ত রাখতে পারলে বিক্রি করতে পারতি, ভালো দাম পেতি। জ্যান্ত সেজা ধরা কি সোজা কথা? কলা গাছের খোল থাকলে হতো, তা তখন পাই কোথায়? শালা এখনো নড়াচড়া করছে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবে না। পেটটা এফোড় ওফোড় করে দিয়েছি। শালারা আমার উঠোনের কচু গাছের তলা খুঁড়ে খেয়ে যায়, কখন আসে টেরও পাই না। এক একদিন শেষ রাত্রে ঝমঝম শব্দ শুনি, উঠে এসে আর দেখি না। ভূত ধরার ঠেঙে সাজা ধরা সোজা, তাও পারিস না? পবন একটা দীর্ঘশ্বাস ফেলল। সোজারুর মাংসের ভারী চমৎকার স্বাদ, লাল লাল মাংস কত রকম, আর তেলে ভরা। ইস, কতকাল সে মাংসই খায়নি। এখান থেকে বিনোদের বাড়ি প্রায় ক্রোশখানিক দূরে। কাল দুপুরবেলা যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, গিয়ে বলবে, বিনোদ, একটু মাংস চাখতে এলাম। তাহলে কি দেবে না একটু? কথায় কথায় বেশ সময় গেল। সুরেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার যাওয়া যাক। ঠাউতা, তুমি কাছাকাছি বাড়ির সব লোকেদের ডেকে বলো, ভূত খুঁজে দেখুক। এক ভূত 10 টাকা, ধরতেও হবে না, দেখিয়ে দিলে আমরাই ধরে নেব, কিন্তু একেবারে চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিতে হবে। ভূত কিনে তুই কি করবি রে? সত্যিই ভূতের তেল হয়? সুরেন্দ্র মুচকি হেসে বলল, দেখোই না কি হয়। কত লোকের কত রোগ সারিয়ে দেব। তোর জন্য আমার ভয় হয় রে, শেষে তুইও ভূতের হাতে মারা যাবি। ওনাদের রাগ তো জানিস না, কোনো দিন বাগে পেলে তোর ঘাড়টা মটকে দেবে। সুরেন্দ্র হা হা করে হাসে। কিছুদিন আগে হলেও সে সদর্পে অনেক কথা বলতো, বুক চাপড়ে জানিয়ে দিত কোনো ভূতের বাপের সাধ্য নাই তার ধারে কাছে আসা। কিন্তু এখন আর সে ওসব কিছু বলে না। ফাদার পেরেরা তাকে নিষেধ করে দিয়েছেন। কথায় শুধুই কথা বাড়ে। পবন আবার বলল, তোর বাপকেও ভূতে ঘাড় মটকেছিল, আমি নিজের চোখে দেখেছি। খাল পাড়ে পড়েছিল মানুষটা, চোখ দুটো উল্টানো, ভয়ে কালশিটে পড়ে গিয়েছিল মুখে। সে কতকাল আগের কথা।
ও কথা শুনলে সুরেন্দ্রর আর দুঃখ হয় না। সে বলল, সেই জন্যেই তো ভূত ধরার ব্যবসা খুলেছি। বিনোদের মা শাকচুন্নি দেখে পা পিছলে পড়ে গিয়েছিল জলে। নিতাইয়ের বাপকে তাড়া করেছিল আলিয়া ভূত। ঘনাইয়ের মামা ভিড়মি খেয়েছিল 3 বার। চলো চলো, উঠে পড়ো সবাই। কিন্তু ওরা উঠতে গিয়ে দেখল দুটো হ্যারিকেনের মধ্যে একটা নেই। নিতাই বলল, আরে, আর একটা হ্যারিকেন কোথায় গেল? এই তো রাখলাম এখানে। পবন বলল, দুটো তো আনিসনি, একটাই তো ছিল। বিনোদ জোর দিয়ে বলল, দুটো হ্যারিকেন এনে রেখেছি আমরা। তাহলে যাবে কোথায়? দেখ না অশ্বত্থলায় ফেলে এসেছিস কিনা। ভুলও তো হতে পারে। মোটেই এত ভুল হয় না। নিতাই একটা হ্যারিকেন এনেছে আর সুখেন একটা। নিবারণ মিনমিন করে বলল, তাহলে হ্যারিকেন যাবে কোথায়? চোখের সামনে থেকে তো ভূতে নিয়ে যায়নি। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়ে সাজা দেখতে এসেছিল, ওদেরই কেউ হাতে বাঁধিয়ে নিয়ে গেছে। নিবারণ ঘরের মধ্যেটাই উঁকি দিয়ে বলল, কই, ওরা তো নেয়নি, ঘরের মধ্যে অন্ধকার। নিতাই বলল, ওসব চালাকি করো না নিবারণকা, আমরা ঘরের মধ্যে খুঁজে দেখব। একই মামদোবাজি। নিবারণ বলল, ঘরের মধ্যে তোর কাকি শুয়ে আছে, আর তুই ঘরে ঢুকবি? আমাদের চোর ভেবেছিস? তাহলে হ্যারিকেন গেল কোথায়? আমরা হ্যারিকেন নিয়ে কি করবো রে গুয়োর বেটা? 1 ফোঁটা ক্রাচিন কেনার মুরদ নেই আমার। ঘরে একটা পয়সা নেই, 2 দিন চাল কিনিনি। ছেলেকে সমর্থন করে পবন বলল, পয়সা থাকলে আমি গোবর পুড়িয়ে খাই। সুরেন্দ্র বলল, তোমার ছেলে মেয়েদের ডাকো নিবারণকা, আমি ওদের জিজ্ঞেস করব। গলার আওয়াজ পিতা উচিত গম্ভীর করে নিবারণ ডাকল, পান্তি, গেনু, এদিকে একবার শুনে যা। মেয়েটি বেরুল না, এলো ছেলেটি। সুরেন্দ্রর আগেই নিবারণই জিজ্ঞেস করল, হ্যারিকেন নিয়েছিস? ছেলে দুদিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, আমি নিইনি। সুরেন্দ্র জিজ্ঞেস করল, এ গেনু, তো দিদি কোথায়? গেনু বাড়ির পেছনে অন্ধকারের দিকে হাত দেখিয়ে উত্তর দিল, ওই সেথায় গেছে। কেন, ওইদিকে গেছে কেন? মার সঙ্গে গেছে। নিতাই ঠাট্টার সুরে বলল, নিবারণকা, তোমার বউ মেতে ভূত খুঁজতে গেছে নাকি? পবন ধমক দিয়ে বলল, অমন অনাচ্ছিষ্টি কথা কবি নে নিতাই। পোয়াতি বউ রাত বিরেতে যাবে ভূতের সন্ধানে? 8-20 পেতনির নজর লাগলে পেটের ছেলে পেটেই মরে যাবে। বাচ্চিখানার ওধারে আমি কতদিন পেতনি দেখেছি। নিতাই ঝংকার দিয়ে বলল, তাহলে তোমার পুতের বউ রাত বিরেতে ওদিকে যায় কেন? নিবারণ বলল, তোর কাকির উদুরি অসুখ আছে। তা আমাদের হ্যারিকেন নিয়ে গেছে বলে গেলেই পারত। কে তোদের হ্যারিকেন নিয়েছে? নিলে আমরা দেখতে পেতাম না? আরে, এ তো মহাজালা, আমাদের হ্যারিকেন কি শূন্যে উড়ে গেল? সুরেন্দ্র বলল, চল ওদিকে গিয়ে দেখে আসি। পবন কিংবা নিবারণ নড়ল না। অন্যরা দল বেঁধে গেল বাড়ির পেছনের অন্ধকারের দিকে। খানিক দূরেই একটা আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আছে পান্তি। এই শীতের মধ্যেও তার কোমরে ইজের আর খালি গা। কিশোরী মেয়ের বুকে যে জিনিস শব্দ করে যৌবনের আগমন জানান দেয়, সে সেখানে তার 2 হাত চাপা দিয়ে আছে। ওদের দেখেই সে তারস্বরে চেঁচিয়ে উঠল, এদিকে আসবেন না, এদিকে আসবেন না। কাছে একটা ঝোপের আড়ালে হ্যারিকেনের ক্ষীণ আলো।
সেদিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়ে সুরেন্দ্র বলল, হ্যারিকেনটা জিজ্ঞাসা করে আনিসনি কেন? আমরা পাঁচলা মোড়ে দাঁড়াচ্ছি, কাজ হয়ে গেলে দিয়ে যাবি। নিতাই রসিকতা করে বলল, আর ওদিকে পেতনি টেতনি দেখলে আমাদের চেঁচিয়ে ডাকিস, কপাত করে গিয়ে ধরে নিয়ে আসবো, 10 টাকা পাবি। ঘরের দাওয়ায় বসে পবন বলল, খালধারে চৌধুরী বাড়ির বাবু একবার একটা ভূত ধরেছিলেন, জীবন্ত কঙ্কাল। কত ছটাপটি করেছিল, কিন্তু কর্তাবাবু দড়ি দিয়ে বেঁধে ফেললেন। আহা, আমাদের ভাগ্যে ওরকম হয় না। নগদ 10টা টাকা 7 সের চাল খরিদ করা যায়। গেনু জিজ্ঞেস করলো, দাদু, তুমি সত্যি ভূত দেখেছ? পবন বলল, হ্যাঁ রে দাদু, কতবার। আমাকে একবার দেখাবে? দূর থেকে একটিবার দেখব। দেখবি, ভাগ্যে থাকলে ঠিকই দেখবি, তবে না দেখাই ভালো। দূরের দলটার দিকে তাকিয়ে নিবারণ বলল, শালাদের বড় টাকার গরমাই হয়েছে। একটু পরে ঘুঙুরের রুনু রুনু শব্দ তুলে ওরা আবার চলে গেল দূরে। হ্যারিকেনের আলো মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে অমাবস্যার রাত্রির মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়িটা। সুরেন্দ্রকে নিয়ে গ্রামের লোক খুব ধন্ধে পড়েছে। বেশ কিছুদিন সবাই ভুলেই ছিল ওর কথা। ওর বাপ মারা যাওয়ার পর ওদের বংশটাই মরে হেজে যেতে বসেছিল। ওর যখন 12-13 বছর বয়স, তখন চৌধুরী বাবুদের বাড়িতে রাখালি করত। একদিন মেজবাবুর চটি জোড়া পড়েছিল বৈঠকখানার সিঁড়িতে। ও ছোড়াটা সেটা হাত দিয়ে না সরিয়ে পা দিয়ে সরাতে গিয়েছিল। অমনি চোখ পড়ে গেল মেজবাবুর। প্রচণ্ড ঠ্যাঙানি খেয়ে ধুঁকতে লাগলো উঠোনে পড়ে। ছোড়ার নাকি চুরি টুরির হাত টানো হয়েছিল। ঠ্যাঙানি খাবার দিন বিকেলবেলা ছোড়াটা গ্রাম ছেড়ে পালালো। তারপর শোনা গিয়েছিল ছোড়াটা শহরে গিয়ে সাইকেলের দোকানে পাম দেয়। তারপর কেউ ওর খোঁজ রাখেনি। সে এখন আবার ফিরে এসেছে মস্ত জোয়ান মদ্য হয়ে। কোনো ফ্যাক্টরিতে নাকি কাজ করে। গায়ে রঙিন রঙিন জামা, হাতে ঘড়ি। বিড়ির বদলে সিগারেটই বেশি খায়। একদিন চৌধুরী বাবুদের বাড়ির সামনে গিয়ে থুক করে থুতু ফেললে, একবার না 3 বার। এমন কাণ্ড এ গ্রামে কেউ কখনো করেনি। ও বাড়িতে অবশ্য কর্তাবাবুরা কেউ থাকেন না এখন। এক গোমস্তা শুধু টিমটিম করছে। গোমস্তাবাবু বুড়ো মানুষ, তিনি আর কি করবেন? ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলেন শুধু। পাইক বরকন্দাজ তো নেই আর একটাও। এখন সংবৎসরের ধানই ওঠে না। গ্রামে কতগুলান চেলা চামুন্ডা জুটেছে সুরেন্দ্রর। ফি হপ্তায় শনি রবিবার সে বাড়ি আসে। নিজেদের পোড়ো ভিটেই আবার ঘর তুলেছে। সেখানে চেলাগুলোকে নিয়ে হুল্লোড় করে। খাওয়া দাওয়া ভালোই জোটে কিনা ওখানে। গত মাসে ওরা পূব পাড়ার বহু কালের মজা দিঘিটা সাফ করতে গিয়েছিল। সাপ হয়েছে না ঘেঁচু হয়েছে, শুধু জলে নেমে দাপাদাপি। সবাই জানে ওই দিঘিতে জক আছে। প্রতি বছর একজন করে মানুষ টেনে নেয়। ওদের দলেরও একজন মরতে বসেছিল। মাছ পুকুরে ডুবিয়ে মাটি তুলতে গিয়ে আর দম পায়নি। হাঁকপাক করতে করতে যখন উঠল, তখন মুখখানা নীল হয়ে গেছে। তবু ওদের আক্কেল হয়নি, আবার সামনের হপ্তায় নামবে। আর এক ঢং হয়েছে। অমাবস্যার রাত্রিরে দল বেঁধে কীর্তন গাইতে গাইতে ঘোরা।
গায়ের অকম্মা ছোড়াগুলো এই এক কাজ পেয়েছে। সুরেন্দ্র নিশ্চয়ই ওদের নেশা ভাঙের খরচপাতি দেয়। কয়েকজনকে নাকি শহরের ফ্যাক্টরিতে চাকরিও জুটিয়ে দেবে বলেছে। সেটাই বড় টোপ। ভূত কেনার অছিলায় সুরেন্দ্র কি বলতে চায় তা অনেকেই বুঝেছে। সবাই তো আর ঘাসে মুখ দিয়ে থাকে না। কিন্তু এতকাল এত লোক যা নিজের চোখে দেখেছে তা মিথ্যে হয়ে যাবে? আর ভূতগুলো হয়েছে মজা ফেরেববাজ। সুরেন্দ্র দল দেখলে কিছুতেই সামনে আসে না। ভূতরাও ওকে ভয় পায়। যা সন্ডা মার্কা চেহারা, ভূতের বাবাও ওকে ভয় পাবে। দিন দিন তেজ বাড়ছে সুরেন্দ্রর। ক্রমাগতই রেট বাড়াচ্ছে সে। আগে ছিল 10 টাকা, তারপর 20, তারপর 50, এখন একেবারে 100 টাকায় তুলেছে। এক ভূত ধরায়ে দিলে 100 টাকা। ধরাতেও হবে না, দূর থেকে দেখিয়ে দিলেই হবে, আর দুজন সাক্ষী রেখে দেখালেই হবে। 100 টাকা শুনলেই মাথার রক্ত ছনছন করে। এ বাজারে 100 টাকা কে দেয়? মানুষের জীবনেরই দাম নাই, আর একখানা ভূতের দাম 100 টাকা। শালাকে ভূতে ঘাড় মটকায় না কেন? নাকি ভূতেরাই নিজেদের দাম চড়াচ্ছে আর আড়ালে বসে মিঠি মিঠি হাসছে? সুরেন্দ্র নাকি প্রথম প্রথম গায়ে এসে নিতাইদের বলেছিল, মানুষের আত্মা বলে কিছু নাই। কথাটা শুনলেই গা ছমছম করে। মানুষের আত্মা নাই? তাহলে কোথা থেকে আসা আর কোথায় যাওয়া? এ জন্মে দুঃখ কষ্ট সহ্য করলেও পরকালে সুখের আশা থাকে। আত্মায় যদি না থাকে তাহলে আর পরকাল কি? হারামজাদা এসব কথা যে বলে, মেরে তার মুখ ভেঙে দিতে হয়। প্রথমটা শুনেই মনে হয়েছিল সুরেন্দ্র নিশ্চয়ই কেরেস্তান হয়েছে। তাহলে শালাকে এক ঘরে করার কোনো অসুবিধা ছিল না। কিন্তু কেরেস্তান তো নয়। গত বছর যে ও ধুমধাম করে দুর্গাপুজো করলে। দুর্গাপুজো নিয়ে গত বছর একটা কাণ্ডই হয়েছিল। এ গাঁয়ে একখানাই দুর্গাপুজো হয়, চৌধুরী বাবুদের বারবাড়িতে। চিরকাল যেমন হয়ে আসছে। গত 5-7 বছর ধরে বাবুরা কেউ গায়ে আসেন না। জমিদারি লাটে উঠেছে, আয়পত্তর কিচ্ছু নেই। তাহলে আর আসবেন কেন? শুধু আছে ওই এক পেল্লায় ভাঙা বাড়ি। বাবুরা আর পুজোর খরচাও দেন না। কিন্তু মায়ের পুজো তো আর বন্ধ হতে পারে না। তাই গাঁয়ের 5 জনা মিলে ভাগাভাগি করে খরচাপত্তর দিয়ে পুজোটা সারা হয় নম নম করে। গত বছর সুরেন্দ্র আর তার দলবল বললে, গাঁয়ের লোকের পয়সাতেই যদি পুজো হয় তো সে পুজো হবে গাঁয়ের মাঝখানে চালা বেঁধে। জমিদারদের বাড়িতে হবে কেন? যে জমিদারদের কানাকড়ির মুরদ নেই সে কেন শুধু শুধু পুণ্যি লুটবে? ব্যাটার এখনো রাগ আছে চৌধুরীদের ওপরে। যে বাড়িতে বরাবর দুর্গোৎসব হয়, হঠাৎ একেবারে বন্ধ হয়ে গেলে সে বাড়ির ওপর মায়ের অভিশাপ নেমে আসে। সে কথা সুরেন্দ্র জানে। আরে বেটা, জমিদার বাবুরা এখন তো মরমে মরেই আছে। তুই আর এখন কতটা মারবি? অমন দুর্দান্ত ছিলেন মেজবাবু। তার ছোট ছেলে এখন জেল খাটছে। কলেজে পড়ার সময় মারদাঙ্গা করতে গিয়েছিল। মেজবাবুর আর একটা ছেলে রেলের গার্ড। হে 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 হে। শেষ পর্যন্ত সুরেন্দ্র প্রাইমারি স্কুলের মাঠে দুর্গাপুজো করিয়ে ছাড়লে। শহর থেকে চাঁদার বই ছাপিয়ে এনে পয়সা তুললে সব ঘর থেকে। দুর্গাপুজোর ঠিক আগেই ধান ওঠে। লোকের হাতে 2-5টা পয়সাও থাকে। গাঁয়ের যে 5টা ভদ্রলোক আগের বছর
পুজোর সময় সর্দারি করতেন, তেনারাও ওদের দলে কোনো তক্ক ঝঞ্ঝাটে গেলেন না। যে বাবুরা আগের বছর চাঁদা দিতেন 25 টাকা, তারা দিলেন 5 টাকা। সুরেন্দ্রর চেলারাই মাঠের মাঝখানে চাউনি বেঁধে মাকে নিয়ে এলো। অষ্টমী পুজোর দিন মাঝরাতে সুরেন্দ্র সে কি নাচ! কবতল মাল টেনেছিল কে জানে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মোষের মতো চেহারা, ব্যাটাকে দেখাচ্ছিল নন্দী ভৃঙ্গির মতন। দু হাতে দুটো ধুনুচি নিয়ে নাচতে নাচতে সে কি মা মা বলে চেল্লানি! নেশার ঝোঁকে পায়ের ঠিক নেই, একবার টলে পড়ছে। ধুনুচিতে গনগনে আগুন, একবার তো সব শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল। আগুন লেগে যে ওর চোখ দুটো কানা হয়নি, সে ওর 7 পুরুষের ভাগ্যি। পড়ল তো আর ওঠেই না। ওর সাগরেদরা ওর নাম ধরে ডাকাডাকি করে, ওর হাত ধরে টানাটানি করে, তবু কোনো সাড়া নেই। অত বড় লাশটাকে টেনে তোলে কার সাধ্যি? শেষ পর্যন্ত নেতাই যখন 1 কলসি জল এনে ওর মাথায় ঢেলে দিতে যাবে, সেই সময় নিজেই লাফিয়ে উঠে হো হো করে হাসতে লাগলো। ঢং! এতক্ষণ ঢং করছিল। যত সব নেশাখোরের কাণ্ড। মেজবাবুর যে ছেলে এখন জেল খাটছে, গত বছর পুজোর ঠিক পরপরই সে এসেছিল একবার গাঁয়ে, সঙ্গে 2 বন্ধু। আগে বাবুরা আসতেন মোটর গাড়িতে, এ ছেলে এলো মোটর সাইকেলে। তা ভালোই করেছে। মোটর সাইকেলের বেশ একখানা জমিদার জমিদার শব্দ আছে। অত বড় চৌধুরী বাড়ির 2-3 খানা ঘরও এখন আস্ত আছে কিনা সন্দেহ। উঠল সেখানেই। বুড়ো গোমস্তাবাবু নিশ্চয়ই ছোটবাবুর কাছে সব লাগানি ভাঙানি দিয়েছে। পরদিন পাঁচু মুদির দোকানে ছোটবাবু নিজে এসে জিজ্ঞেস করল, বলতে পারো সুরেন কোথায় থাকে? পাঁচু মুদি সাবধানে বলল, কোন সুরেন? ছোটবাবু বলল, তার বাড়ি তো 5লা মোড় ছাড়িয়ে আরো 1 মাইল গাঁয়ের একেবারে কিনারে, কিন্তু রোজ তো সে গাঁয়ে থাকে না। কিন্তু সেদিন রবিবার, সুরেন্দ্র ঠিকই থাকবে। সবাই ভাবল এবার সুরেন্দ্রর সঙ্গে লাগবে ছোটবাবু। অবস্থা পড়ে গেছে, তবু তো জমিদারি রক্ত শরীরে, ফুটফুটে সুন্দর চেহারা। এরকম চেহারার মানুষ আজকাল গাঁ দেশে একদম দেখাই যায় না। যখন জমিদারি ছিল তখন 2-4 জন অন্তত ছিল, এখন সব শহরে। আগেকার দিন তো নেই যে ছোটবাবু পাইক পাঠিয়ে সুরেন্দ্রকে ধরে এনে জুতো পেটা করবে। বন্ধুদের সঙ্গে নিয়ে নিজেই মোটর সাইকেলে চলে গেল ফটফটিয়ে। তারপর সুরেন্দ্রর সঙ্গে তার যে কি কথা হলো তা কেউ জানে না। তবে খানিক বাদে দেখা গেল ছোটবাবু আর তার বন্ধুরা হাসতে হাসতে বেরিয়ে আসছে সুরেন্দ্রর ঘর থেকে। কি একটা কথার পর ছোটবাবু সুরেন্দ্রর কাঁধে চাপড় দিতে যায়, কিন্তু সুরেন্দ্র অত্যধিক লম্বা বলে ছোটবাবুর হাত ঠিক মতন পৌঁছয় না। বরং ছোটবাবু পকেট থেকে সিগারেট প্যাকেট বার করতেই কিছু জিজ্ঞেস না করে সুরেন্দ্র তার একটা তুলে নিল। একেই বলে কলিকাল। দূর থেকে নিবারণ এটা নিজের চোখে দেখেছে। কোনো কারণ না থাকলেও ছোটবাবুর প্যাকেট থেকে সুরেন্দ্র ওই সিগারেট তুলে নেওয়া দেখে নিবারণের মনে পড়েছিল সুরেন্দ্রর সেই কথা, মানুষের আত্মা নাই। ওহ, ভাবলেই যাতনা হয়। অবশ্য
সুরেন্দ্র পরে এ কথা স্বীকার করতে চায়নি। যোগীন মাস্টার জিজ্ঞেস করেছিল, পাশাপাশি দু গায়ের মাঝখানে একটা স্কুল, সেই স্কুলে সরকারি নতুন মাস্টাররা আসে আর 2-1 বছর বাদেই চলে যায়, আবার অন্য মাস্টার আসে, শুধু থেকে গেল যোগেন মাস্টার। যোগেন মাস্টার বিকেলের দিকে নদীর ধারে একা একা বসে থেকে সূর্য ডোবা দেখে। ভাবুক মানুষ। সেই যোগেন মাস্টার হাট বাড়ি এক দঙ্গল লোকের মাঝখানে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গো সুরেন, তুমি নাকি বলেছ মানুষের আত্মা নেই? সুরেন্দ্র কখনো পড়েনি যোগেন মাস্টারের কাছে। সে বিড়ি লুকোয় না, কিন্তু চ্যাটাং চ্যাটাং কথাও বলল না। ঘাড় চুলকে জবাব দিল, সেটা আপনারাই ভালো জানেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি অত বুঝি? আমি কখনো আত্মা দেখি নাই। যোগেন মাস্টার গোঁফ এঁটো করা হাসিতে মুখ ভরিয়ে বললেন, আরে পাগল, এই যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, সে বাতাস আমরা চোখে দেখতে পাই, তার মানে কি বাতাস নেই? যারা শুনছিল তারা মাথা নাড়ে। হ্যাঁ, জব্দ করেছে বটে যোগেন মাস্টার। এবার বল বেটা, বাতাস নাই? সুরেন্দ্র বলল, বাতাস চোখে দেখা যায় না, কিন্তু হাতে ধরা যায়। যোগেন মাস্টার বলল, বাতাস ধরা যায়? বলো কি হে, কেউ কখনো তা পেরেছে? বুকের মধ্যে একটু বাতাস ধরে রাখো, অমনি প্রাণ পাখি ছটপট করে উঠবে কি না উঠবে। তোমরা কি বলো? সকলে মাথা নাড়ল। কাছে দাঁড়িয়েছিল একটা বেলুনওয়ালা। সুরেন্দ্র একটা নেতানো বেলুন খপাত করে তুলে নিয়ে ফু দিয়ে ফুলিয়ে সেটাকে লাউ করে ফেলল। তারপর সেটার ফুটো চেপে ধরে হাত উঁচিয়ে বলল, এই দেখেন মাস্টার মশাই, বাতাস ধরলাম, আপনি বুঝিয়ে দেন তো আত্মাকে ধরা যায় এভাবে? আপনি বুঝিয়ে দিলেই আমি মেনে নেব। মাস্টার বলল, আত্মাকে ধরবে? ও চিন্তাও করো না বাপ, উনি কখনো ধরা ছোঁয়া দেন না। নৈনং ছিদ্রন্তি অং বং চং, তার মানে হলো গিয়ে আত্মাকে কখনো ছেদা করা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, আত্মা অজয় অমর। সুরেন্দ্র বলল, মানুষ মরে গেলে যখন তাকে পোড়ানো হয় তখন কি ফুস করে আত্মাটা মুখ দিয়ে বেরিয়ে যায়? কোথায় যায়? মাস্টার বলল, তখন তা পরমাত্মার সঙ্গে মিশে যায়, পরমাত্মা হলেন ঈশ্বর। সুরেন্দ্র বলল, অ। মাস্টার বলল, কি কথাটা পছন্দ হলো না? তুমি মানলে না? সুরেন্দ্র বলল, মানব না কেন? আপনার মতন পড়া লেখা জানা লোক যখন বলছে, তখন আর কি ভুল বলবেন? যোগেন মাস্টারের জয়ে সবাই বেশ খুশি হয়ে অবাকও হয় খানিকটা। সকলেই ভেবেছিলে সুরেন্দ্র ফাটাফাটি তর্ক করবে মাস্টারের সঙ্গে। বেলুনটা ফুলিয়ে সে বেশ একটা তাক লাগিয়ে দিয়েছিল। তারপর সে এত সহজে মেনে নিল লক্ষ্মী ছেলের মতন। যোগেন মাস্টার বেশ পরিতৃপ্ত হয়ে সুরেন্দ্রের গা চাপড়ে দিলেন, যেন সে একটি বেশ ভালো ছাত্র। তারপর আবার জিজ্ঞেস করলেন, তুই নাকি ভূত ধরার ব্যবসা খুলেছিস? সুরেন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে হ্যাঁ, শহরের এক বাবু আমাকে অর্ডার দিয়েছেন, একটা ভূত যোগান দিলে 250 টাকা পাবো, আমি কিনবো 100 টাকায়, আমার মোটা লাভ। এই দেখেন না, এই হাট থেকে ব্যাপারীরা প্যাঁচ কিনে নিয়ে যাচ্ছে 27 টাকা মন দরে, শহরে পাইকারি রেটে ছাড়বে 35 টাকায়। আমিও তেমনি চালানি ব্যবসা ধরেছি। যোগেন মাস্টার এ হে 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 করে হেসে উঠলেন।
সুরেন্দ্র ঠিক সেই তালে তাল মিলিয়ে হাসতে লাগলো, যেন সে সত্যিই বেশ একটা মজার কথা বলেছে। পেয়েছিস একটাও? না। এ কি ছেলে খেলা? ভূতের ব্যবসার কথা বাপের জন্মে শুনিনি। এসব কথা মন থেকে বাদ দাও। এ বড় সাংঘাতিক জিনিস, কখন কি হয়ে যায় বলা যায় না। সুরেন্দ্র আবার একটি বিড়ি ধরিয়ে বলল, আপনার বাড়িতে একদিন যাব মাস্টার মশাই। হাটের মধ্যে দাঁড়িয়ে সব কথা হয় না। আপনি জানেন আমার বাবাকে ভূতে গলা টেপে মেরেছিল। মাস্টার বলল, হ্যাঁ শুনেছি। সুরেন্দ্র বললে, আমার বাবার ট্যাকে সেদিন ধান বেচা টাকা ছিল, তার এক আধলাও পাওয়া যায়নি। কে নিল সেই টাকা? আত্মা না পরমাত্মা? কার বেশি টাকার দরকার? আপনার ঠেঙে জেনে আসব। গাঁয়ের একটা লোকও সেদিন সাক্ষী দেয়নি। পুরনো খালটা মজে হেজে গেছে। সরকার থেকে সেই খালটা নতুন করে কাটাচ্ছে এবার। পাশের গাঁয়ের রহমান সাহেব সেই খাল কাটার ইজারা নিয়েছেন। এ খাল দিয়ে আবার জল বইলে এ তল্লাটে চাষের সুবিধা হবে। এই কথাটা ভেবে নিবারণ নিজেকে নিজে ভ্যাংচায়। 2.5 বিঘে জমি ছিল, গত ফাল্গুনে তা বন্ধক রাখতে হয়েছে। না রেখে উপায় ছিল না। নিবারণ নিজেই বড় শক্ত অসুখে পড়েছিল। যদি তার ছেলে মেয়ে বউ বা বাপের অসুখ হতো, সে জমি বন্ধক দিত না কিছুতেই। কিন্তু সে নিজে তাদের সংসারের একমাত্র রোজগেরে পুরুষ। সে মরে গেলে আর সকলকে বাঁচাতো কে? তার বাপ তো 3 কেলে বুড়ো, কুটোটি নাড়বার পর্যন্ত ক্ষমতা নেই। তবু এখনো রাক্ষসে খিদে, মরেও না কিছুতেই। তার অন্য ভাইরা কেউ বাপকে নেয়নি নিজের সংসারে। শুধু নিবারণেরই যত জ্বালা। মহাজনকে সে বলে রেখেছে, ভাগ চাষের সত্ত্ব তারই থাকবে। নিজের জমিতেই সে ভাগ চাষি করবে। ধান উঠে গেলে ওই জমিতে সে ফুলকপি বসাবে। সরকার বাহাদুর খাল কাটাচ্ছেন। আর 2 বছর আগে কাটাতে পারেননি, যখন জমিটুকুন নিবারণের নিজেরই ছিল? এখন ভাগ চাষ করে সেই সংসারের পেট ভরাবে না বন্ধকি দেনা শুধবে? দৈনিক 50 জন লোক লাগে খাল কাটার জন্য। সারা গাঁয়ের লোক গিয়ে হামলে পড়েছিল। কারুর হাতে এখন কাজ নেই। নিবারণরা বংশ পেশায় ঘরামি। এখন কাজ জোটে না। 1 কাহন খড়ের দাম 24 টাকা। যাদের হাতে 2 পয়সা আছে, তার টালি দিয়ে চাল ছাইছে। সেজন্য শহর থেকে মিস্ত্রি আসে। রহমান সাহেব নিজের গা সোনামুড়ি থেকে মাটি কাটার মজুর নিয়েছিলেন 50 জন। সেই নিয়ে পরশুদিন খুব হল্লা হয়ে গেল। খালটা 2 গাঁয়ের মাঝখানে। তাহলে শুধু 1 গাঁয়ের লোক কাজ পাবে কেন? এ গাঁয়ে কাজের মানুষ নেই? রহমান সাহেব ঠান্ডা মাথার মানুষ। সব শুনে টুনে উনি ঠিক করে দিয়েছেন, প্রতিদিন এ গাঁ থেকে 25 জন, ও গাঁ থেকে 25 জন কাজ পাবে। 1 লোক পরপর 2 দিন কাজ পাবে না। 4.5 টাকা রোজ, আর 1 বেলা খোরাকি। নিবারণ গতকাল কাজ পেয়েছিল, আজ পাবে না। ঘরামির ছেলে শেষ পর্যন্ত মাটি কাটা কুলি। আজকাল অত কিছু ভাবলে চলে না। ভাত এমন চিস, খোদার সঙ্গে 19-20। আজ তার কাজ নেই, তবু নিবারণ খাল ধারের দিকে যাচ্ছে। অন্য কোথাও কাজও তো নেই এখন, তবু ও সব দেখতে ভালো লাগে। যেতে যেতে তার বরাবর মনে পড়ছে সুরেন্দ্রর কথা।
সুরেন্দ্রকে সে কিছুতেই পছন্দ করতে পারছে না। সুরেন্দ্রর স্বাস্থ্য ভালো, পকেটে পয়সা ঝমঝমিয়ে বেড়ায়। এসব মানুষ একবার গ্রাম ছেড়ে শহরে গেলে আর ফেরে না। সুরেন্দ্র ফিরল কেন? আবার বিদায় হলেই তো পারে। পকেটে তার শয়ে শয়ে টাকা, কিন্তু এমনি তো সে কারুকে দেবে না। ভূত কেনার বায়না নিবারণের গা জ্বালা করে। 100টা টাকা পেলে তার এখন কত দিকে সুরাহা হতো। সেই টাকা একজনের পকেটে আছে, অথচ সে পাবে না। এই পৃথিবীতে কারোর থাকে প্রয়োজনের চেয়েও অনেক বেশি, আর কেউ প্রয়োজনটুকুও মেটাতে পারে না। এটাই বুঝি ভাগ্যের নিয়ম। কতজন কত ভূত দেখে, তার ভাগ্যে জোটে না একটাও। সন্ধ্যার পর সে এদিক ওদিক তাকিয়ে খোঁজে, চমকে ওঠে দু একবার, তারপর ভালো করে চোখ কচলে দেখে না, একটা কলা গাছ কিংবা বেল গাছ। দূর। তখন আরো রাগ হয় সুরেন্দ্রর ওপর। খালপাড়ের উঁচু বাঁধটার ওপরে এসে দাঁড়ায় নিবারণ। বুক চিতিয়ে নিঃশ্বাস নেয়। খালি পেটে বেশি হাওয়া খেলে পেট গুলিয়ে যায়, মন খারাপ লাগে। 50টা লোক একসঙ্গে মাটি কাটছে। ওরা যেন সবাই আলাদা, নিবারণ ওদের কেউ নয়। আর খানিক বাদে ওরা নগদ 4.5 টাকা পাবে, নিবারণ পাবে না। কদিন ধরেই তার বউ পেট ব্যথায় কাতরাচ্ছে, রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। ওই সময় ওর একটু ভালো মন্দ খাওয়া দরকার। একটু দুধ পেলে শরীরের পুষ্টি হতো। পেটের বাচ্চাটা, কিন্তু দুধ কতদিন আগে পয়সা দিয়ে দুধ কিনেছে, মনেই পড়ে না নিবারণের। পুকুরের ধারে কলমি শাক পাতা আপনিই জন্মায়। কদিন ধরে সে কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে। আকাশটাকে গাঢ় লাল রঙে ভাসিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছেন। এই সময় আকাশটাকে ভগবানের রাজবাড়ির মতন মনে হয়। সেদিকে হাত তুলে মনে মনে নিবারণ বলল, এ জন্মে অনেক দুঃখ কষ্ট পেয়ে গেলাম। হে ভগবান, পরজন্মে একটুখানি সুখ দিও, যেন দুবেলা পেট পুড়ে দুটো ভাত খেতে পাই, আর ছেলে পুলেগুলোদের হাতে একটু নাড়ু বাতাসা দিতে পারি। ডান দিকে খানিক দূরে নিম গাছের তলায় একটা ছোটখাটো জটলা। বিনা পয়সায় 2-1 টান বিড়ি খাওয়ার লোভে নিবারণ সেদিকেই এগিয়ে গেল এবং গিয়েই একটা চমকপ্রদ খবর শুনল। সঙ্গে সঙ্গে একটা হিংস্র আনন্দে জ্বলে উঠল তার চোখ দুটো। সে যেন এবার তার সব পরাজয়ের প্রতিশোধ নেবে। উত্তেজিত আলোচনার মধ্যে জোর দিয়ে মাথা গলিয়ে নিবারণ জিজ্ঞাসা করল, ওসব কথা ছাড়ো দেখিনি, কেউ নিজের চোখে দেখেছে? সোনারং গ্রামের বাঙাল চারু বলল, নিজের চোখে দেখিনি কি চাটাম মারছি নাকি? নিবারণ ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, এখনো আছে? এই তো ভানু দেখে এসেছে একটু আগে, মাটিতে গইরে ছটপটাচ্ছে। সত্যি রে ভানু? ভানু অতি সরল নির্বোধ লোক। 20-22 বছর বয়স থেকেই তার মাথায় টাক। সবাই জানে মিথ্যে কথা বানিয়ে বলার ক্ষমতা পর্যন্ত নেই ভানুর। ভানু বলল, হ্যাঁ দেখেছি, কালো জাম গাছটার তলায় মাটিতে পড়ে ছটপট করছে আর গ্যাঁজলা বেরোচ্ছে মুখ দিয়ে। ওঝা এসেছে, এমন ধুনো জ্বেলেছে না, চোখ জ্বালায় আমি আর তিষ্ঠুতে পারলুম না। নিবারণ রাগ করে বলল, ওঝা? তোদের শালার কি ঘটে বুদ্ধি হবে না কোনদিন? সুরেন্দ্রকে খবর দিসনি কেন? সে বাঞ্চোত যে বড় তরপায়, সে হারামির বাচ্চাটা আজ দেখাক তার কতখানি মুরদ। ভানু বলল, সুরেন্দ্র তো টাউনে।
শালাকে টাউন থেকে ধরে নিয়ে আয়। ওর ইচ্ছে মতন তেনারা কি শুধু ছুটির দিনে দেখা দেবেন? মাঝে মাঝে রাত্রিবেলা সুরেন্দ্র টাউন থেকে বাড়ি ফিরে আসে। কোন মাগিকে নাকি ওর মনে ধরেছে। তবে ডাক না শালাকে। সকলে হই হই করে খালপাড়ের বাঁধ থেকে নেমে গ্রামের দিকে ছুটে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।